নারায়ণপুর গ্রামের ছোট্ট এক চায়ের দোকানে রোজ রাতে আড্ডার আসর জমে। যার মূল কেন্দ্রবিন্দুতে থাকে সেখানকারই এক দাদু। সকলে ভালোবেসে দাদু বলেই ডাকে তাকে। আজও প্রত্যেক দিনের মতন জমে উঠেছে চায়ের আসর। রাত্রি ঠিক ৮টা বাজে। দাদু নিজের মতন বসে গল্প জমিয়ে রেখেছে। পাশেই বসে আছে পলাশ আর শ্যামল, দুই ভাই। আর ভীষণ বৃষ্টি হলো বটে, কি বলো দাদু? তাই তো দেখছি, কতগুলো জামা কাপড় শুকোতে দিলাম, সব দেখি ভিজে একাকার হয়ে আছে। তোরা তো জানিস একা মানুষ আমি, সব কাজ একাই করতে হয়। তা দাদু, আজ কোন গল্প শোনাচ্ছ? আকাশটাও বেশ মেঘলা, একখানা ভূতের গল্প হয়ে যাবে নাকি? হ্যাঁ, তা তোরা শুনলেই বলতেই পারি, তবে ঘটনা কিন্তু সত্য, বানিয়ে বানিয়ে বলবো না। তাই নাকি? তবে শুরু করে দাও দাদু। হাতে গরম চা, বৃষ্টি বৃষ্টি ভাব, আর তোমার গল্প, আহা, একেবারে জমে যাবে। শোন তবে। একটা দীর্ঘশ্বাস ছেড়ে দাদু নিজের গল্প বলা শুরু করলো। না, সারাদিন পার হয়ে যাচ্ছে, একজন চুল কাটতে এলো না। হ্যাঁ, এই হয়েছে আরেক জ্বালা। দিনে রাতে যখন খুশি তখন বৃষ্টি শুরু হচ্ছে। এই বর্ষাকাল এলেই আমার খদ্দের একেবারে কমে যায়। না, আজ বোধহয় আর কোনো খদ্দের আসবে না। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতে শুরু করেছে। এমন সময় এক এক করে 4 জন এলো যোগুর দোকানে চুল কাটতে। এটা দেখে যোগু ভীষণ অবাক হলো। শুনছো ভাই, চুলটা একটু ছাটাতে এলাম। আগে এসেছি তাই আগে আমার কাজ সারবে। হ্যাঁ, আর আমি তারপরে। আরে আমার একটু তাড়া আছে মশাই, বুঝলে তো, আমাকে কিন্তু তারপরে দিতে হবে। আমি আছি, শিগগিরই হাত চালাও। আরে হ্যাঁ, সবারই চুল কাটবো। এক এক করে চেয়ারে বসে পড়ুন। তা এত দেরি করে এলেন কেন? বিকেল গড়িয়ে সন্ধে নেমে আসছে যে। আর কি বলি ভাই, সারাদিন যা বৃষ্টির অবস্থা, এখন নামে কি আর তখন নামে, বুঝলে তো? হ্যাঁ বুঝেছি, বসুন, কাটছি। সন্ধে পেরিয়ে প্রায় রাত নামতে চলল। এমন সময় বিনু, মতি সহ দাদু এলো যোগুর দোকানের সামনে। বাকি 3 জনের চুল কাটার পরেও এখনো একজন বসে আছে যোগুর দোকানে। কি রে যোগু, সন্ধ্যা নেমে এলো, তোর এখনো কাজ শেষ হয়নি? বলি রাত পার করবি নাকি? বলি সন্ধ্যার পর যে ওই রাস্তাটা তো ভালো নয়, সেটা কি তুই ভুলে গেলি? কিচ্ছু ভুলিনি। আসলে সারাদিন বসেছিলাম, কিন্তু এই বিকেলের পর হুট করে এক এক করে 4 জন এলো। 3 জন শেষ, এই একজন বাকি আছে। ভালোই হয়েছে, আজ তো আমাদের খদ্দের আসেনি রে। দোকান খুলে সারাদিন বসে রইলাম, কেউ জুতো সেলাই করতে এলো না। ভগবানের আশীর্বাদে আমার মাছগুলো সব বিক্রি হয়ে গিয়েছে। হ্যাঁ, আমিও সবজি কিছুটা বেচতে পেরেছি। বর্ষাকাল এলে তো মানুষজন আর বাজারে আসতেই চায় না। ও দাদা, গল্প করবে নাকি চুল কাটাবে? দাদা, আজ চুল না কাটলে কি হয় না? মানে আসলে আমাদের ওদিকটার পথ তো খুব একটা ভালো নয় তো, আমরা সবাই তাই একসঙ্গে যাই। দেখছেন তো, ওরা এসে দাঁড়িয়ে আছে তখন থেকে। না দাদা, বিপদে পড়ে যাব। এমনি এত সময় ধরে বসে আছি, একটা অনুষ্ঠান বাড়ি যাওয়ার আছে। এক এক করে সব শেষে আমার চুল কাটতে বসলে তুমি। না না, চুল তোমায় কেটে দিতেই হবে।
তুইও না চুল কাট, আমরা না হয় একটু দাঁড়িয়ে যাই। এই সবাই একসঙ্গে গেলে তো আর কিছু হবে না। সে কি রে, সামনের ভাঙা ডোবার পুকুরের পাশ দিয়ে ওই রাস্তাটা যে ভালো নয় সেটা তুই জানিস না? রোজই তো সেখানে মানুষের সাথে কিছু না কিছু হচ্ছে। আরে এই জন্যই তো আমরা ঠিক করেছি প্রতিদিন তাড়াতাড়ি একসঙ্গে যাব আর আসবো। বেচারা বলছে চুল কাটতেই হবে। এত সময় বক বক না করলে চুল কাটানো হয়েই যেত। না না যোগু, তুই আর দেরি করিস না, শিগগির হাত চালিয়ে কেটে দে। দোকানপাট বন্ধ করে তারা চারজনে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। জঙ্গলের মধ্য দিয়ে দাদু, মতি, যোগু আর বিনু চলতে শুরু করলো। এদিকে বারবার বিদ্যুৎ চমকাতে আরম্ভ করলো। হুট করেই মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। এই যা, আবার বৃষ্টি শুরু হয়ে গেল যে। এই রে, এবার কি হবে? আমি তো ছাতা আনিনি। এই তোরা কেউ ছাতা আনিসনি? ছাতা? ওসবের দাম জানিস? আমার মতো ছাপোষা মানুষ কি আর ওসব ব্যবহার করে? আমার কাছে অবশ্য একখানা পুরনো আছে, তবে নিয়ে আসতেই তো ভুলে গেলাম। আরে আমার কাছেও তো ছোট একটা আছে। ভেবেছিলাম তোরা কেউ আনলে তোদের সাথেই চলে যাব, কিন্তু এখন তো তোরা কেউ কিছুই আনিসনি। এবার কি হবে? কি আর হবে, এইভাবেই চল, ভিজে ভিজে যেতে হবে। চারজন একসঙ্গে জঙ্গলের পথ দিয়ে হেঁটে বাড়ি ফিরছিল। এদিকে সন্ধে পেরিয়ে বেশ রাত হয়ে গিয়েছে। ভাঙা ডোবার পুকুর পাড়ের দিকটা খুব একটা ভালো নয়। বেশ কিছুদিন ধরেই সেখানে নানা রকম অদ্ভুত ঘটনা ঘটছে মানুষের সাথে। এই জন্যই তারা সিদ্ধান্ত নিয়েছে সকলে একসঙ্গে কাজ থেকে বাড়ি ফিরবে। আজ ভীষণ দেরি হয়ে গেল। ভাঙা ডোবা পুকুর পাড়ে চলে এলাম। তোরা সবাই সাবধানে চল, বলা তো যায় না কখন কোন বিপদে সে আবার হাজির হয়। সবাই তাড়াতাড়ি পা চালা। বাবারে বাবা, এই ভাঙা ডোবাটা পার হতে পারলেই শান্তি। চালা চালা, শিগগিরই পা চালা। ভাঙা ডোবা পার করার পরে কিছু দূরে গিয়ে বিনু তাদের সবাইকে থামতে বলে। একটা গাছের নিচে সবাই দাঁড়ায়। এই তোরা একটু থাম, দাঁড়া এখানে। কেন রে, মাঝ রাস্তায় আবার কি হলো? আরে আরে আবার কি হলো? না, আমাকে একটু করতে হবে। এক্ষুনি যাবো আর এক্ষুনি আসবো। তুই আর সময় পেলি না? যা যা, তাড়াতাড়ি যা, বেশি দেরি করবি না কিন্তু বিনু, শিগগিরই আসবি। এই তো তোরা দাঁড়া, আমি এক্ষুনি যাবো, আবার এক্ষুনি ফিরে আসবো। বিনু সেখান থেকে চলে গেল। মতি, যোগু আর দাদু তিনজনে দাঁড়িয়ে রইল সেই গাছতলায়। দেখতে দেখতে বেশ খানিকটা সময় পার হয়ে গেল। এদিকে বৃষ্টিও প্রায় থেমে গিয়েছে, কিন্তু বিনুর আসার আর কোনো খবর নেই। এটা দেখে ওরা তিনজন কিছুটা ঘাবড়ে গেল। এমনিতেই জায়গাটা খুব একটা বেশি ভালো নয়, তার মধ্যে তাদের একজন সঙ্গী গিয়ে আর ফেরত আসছে না দেখে তারা বেশ দুশ্চিন্তা করতে আরম্ভ করলো। কি ব্যাপার বলতো, বিনুটা গেল এখনো আসছে না কেন? আমারও তো চিন্তা হচ্ছে, আমাদের কি এখানেই দাঁড়িয়ে থাকাটা ঠিক হবে? তোরা এক কাজ কর, এখানে দাঁড়া, আমি বরং সামনে গিয়ে একটু দেখে আসি। এত সময় তো লাগবার কথা না। হ্যাঁ চল, আমিও তোর সাথেই যাব। এই যোগু, তুই এইখানেই দাঁড়া, আমরা একটু আসছি। এই চল। হ্যাঁ চল। হ্যাঁ, আমাদের জিনিসপত্রগুলো এইখানে রেখে গেলাম। আমারগুলো এখানে রেখে গেলাম, দেখে রাখিস। এই বলে মতি আর দাদু দুইজনেই চলে গেল বিনু যেদিকে গিয়েছে সেই দিকে, আর যোগু দাঁড়িয়ে রইল সেই গাছতলায়। কিছু দূর এগিয়ে মতি আর দাদু দেখল বিনু রক্তাক্ত অবস্থায় মাটিতে মুখ থুবড়ে পড়ে আছে।
তারা যেন আকাশ থেকে পড়লো এটা দেখে। বিনুর এই অবস্থা কিভাবে হলো সেটা তারা বুঝতে পারল না। হে হে ভগবান, এ কি কাণ্ড! এ বিনুর অবস্থা এরম কি করে হলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোল তোল, ওকে তোল। জ্ঞান আছে তো? না রে, এ দেখে তো মনে হচ্ছে জ্ঞান নেই। এইরকম রক্তাক্ত অবস্থায় ও এখানে কেন পড়ে আছে? সেসব পরে ভাবা যাবে। আগে ওকে নিয়ে চল, যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরিয়ে যেতে হবে। জায়গাটা একেই ভালো নয়, তার উপর এই অবস্থা। ওকে তাড়াতাড়ি কবিরাজ মশাইয়ের কাছে নিয়ে যেতে হবে। দাদু আর মতি দুজনেই বেশ কষ্ট করে বিনুকে তুলে নিয়ে আসতে লাগলো যোগুর কাছে। যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে কবিরাজ মশাইয়ের কাছে নিয়ে যেতে হবে। কিন্তু এইখানে এসে ঘটলো আর এক অবাক করা ঘটনা। যেখানে যোগু দাঁড়িয়েছিল সেখানে আর সে নেই। এবার ভীষণ ঘাবড়ে গেল ওরা দুজন। যদি এখন যোগুর অবস্থা এইরকম হয় তবে কি করবে সেটাই ভাবছে তারা। এবার কি হবে? যোগুটা গেল কোথায়? আরে আমার কিন্তু ভীষণ ভয় করছে। এই চল তো গ্রামে গিয়ে কয়েকজন গ্রামবাসীকে ডেকে নিয়ে আসি। আমার মনে হয় না যে আমরা যদি এখানে একা একা ঘুরি আমরা বাড়িতে নিরাপদে ফিরতে পারবো। রেনুকে এখানে এরকম অবস্থায় রাখি, তারপর আরও কয়েকজনকে নিয়ে এসে আমরা জগাকে খুঁজতে বেরোই। আমারও সেটাই মনে হচ্ছে। বিনুকে আগে রেখে আসি, তারপর যোগুকে খোঁজা যাবে। চল। বিনুকে ধরে ধরে কোনো মতে নিয়ে যাওয়ার সময় কিছু দূরে গিয়ে তারা দেখল সামনেই যোগু অজ্ঞান হয়ে পড়ে আছে রাস্তায়। এটা দেখে তারা ভীষণ ভয় পেয়ে গেল। হায় হায়, এ কি? এটা যোগু না? আরে হ্যাঁ, তাই তো। এই চল চল চল, ধর ওকে, ধর। এ কি অবস্থা হয়েছে ওর? কি হচ্ছে আজকে এইসব বুঝতে পারছি না। আমাদের একদম বাজারে দেরি করা ঠিক হয়নি রাত পর্যন্ত। এখন কি হবে? এই এই এই, আমার মাথায় তো কিছুই ঢুকছে না রে। আমার মনে হয় নির্ঘাত আমরা সবাই আজকে মারা পড়ব। হে হে ভগবান, তুমি রক্ষে করো ঈশ্বর। আমাদের যে করেই হোক কিছু একটা করতে হবে রে, নইলে আজ কপালে দুঃখ আছে। এদের দুজনকে নিয়ে এবারে ফেরত কিভাবে যাব? এই তুই দৌড়ে গিয়ে একবার গ্রামে খবর দিয়ে আয় না। আরে কয়েকজন এলে তো আমাদের একটু সুবিধা হবে। আমি এখান থেকে গ্রামে যাই আর এদিকে তোরও কোনো একটা অঘটন ঘটুক, তাই না? না না, আমাদের দুজনের একদম আলাদা হওয়া ঠিক হবে না এখন। তবে তো আর কোনো উপায় আমি দেখতে পাচ্ছি না। এমন সময় তাদের সামনে আসে এক বীভৎস রূপধারী আত্মা। সারা শরীর যেন পুড়ে ঝলসে গিয়েছে তার। চোখ দুটো টকটকে লাল, মুখ থেকে বেরিয়ে আসছে এক হিংস্র আওয়াজ। হুঙ্কার ছেড়ে সেই আত্মাটা বলে উঠল, কি ভেবেছিল আমাকে মেরে পার পেয়ে যাবে? আমি বদলা নেব। আমার মৃত্যুর জন্য দায়ী একমাত্র ও। রাম 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 রাম। ও বাবা গো, এটা কি? দেখতে পাচ্ছিস না, এটা ভূত। এ আজকে আমাদের রক্ষে নেই। কি হবে কি হবে, হরি হরি হরি। না, তোদের আমি মারবো না। আমি মারবো শুধু এই নাপিত বেটাকে, এই যোগুকে। আমার মৃত্যুর জন্য ওই দায়ী। সে কি? এসব কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। শোন তবে। ও দাদা, একটু তাড়াতাড়ি করো না। বুঝতে পারছো না কেন? আমার দেরি হয়ে যাচ্ছে যে। এই গায়ের নিয়ম কি আপনি জানেন না? যে আগে চুলদাড়ি কামাতে আসবে তারটাই আগে করতে হবে। আপনি পরে এসেছেন, এখন আমি কি করতে পারি ভাই বলুন তো? আমাকে আজকে যে করেই হোক চুল কাটতে হবে যে।
কাল যে আমার বিয়ে। হ্যাঁ, একটুখানি দাঁড়ান না বাবু, দেখছেন তো একজনের চুল কাটছি, ওর পর আপনারটা কাটবো। আজ বড্ড দেরি হয়ে গেল বাজার থেকে ফিরতে ফিরতে। বাড়ি গেলেই মা নিঘাত কথা শোনাবে। আর একটু আগে যদি চুলটা কেটে দিত তবে এতক্ষণে বাড়ি পৌঁছে যেতাম। ধুর, ভালো লাগে না। এমন সময় আচমকা আকাশ থেকে বাজ পড়ার শব্দ হলো। বাজটা পড়ল কানাইয়ের ওপরে। সমস্ত শরীর ঝলসে গেল তার। চিৎকার করে দাপাদাপি শুরু করতে লাগলো কানাই। যন্ত্রণা সহ্য করতে না পেরে ধীরে ধীরে মারা গেল সে। জল দাও একটু, কেউ একটু জল দাও। সেদিন যদি হারামজাদা আমাকে একটু আগে চুলটা কেটে দিত তবে আমাকে ওরকম বেঘরে মরতে হতো না। পরের দিন ছিল আমার বিয়ে। একটা পুরো পরিবার ধ্বংস হয়ে গেল শুধুমাত্র এই শয়তানটার জন্য। ওকে আমি ছাড়বো না। এতদিন শুধু ওকে একা পাওয়ার জন্য অপেক্ষা করেছি। আজ শেষ পর্যন্ত ওকে একা পেয়ে গিয়েছিলাম, কিন্তু তার মধ্যে তোরা আবার এসে পড়লি। তোমার কোথাও বুঝতে ভুল হচ্ছে। আমাদের যোগুটা এমন খারাপ মানুষ নয় গো। দয়া করে ওর কোনো ক্ষতি করো না। ক্ষতি করব না? ও কেন আমার ক্ষতি করলো? এই গায়ের নিয়ম ছিল যে আগে চুল কাটতে আসবে সেই আগে কাটতে পারবে। বাজ পড়াটা তো সম্পূর্ণ ভগবানের ইচ্ছে ছিল। তুমি দয়া করে ওদের ছেড়ে দাও, ওদের প্রাণ কেড়ে নিও না। আমি তোমার পায়ে পড়ছি, আমার বন্ধুকে ছেড়ে দাও। ওর পরিবার আছে, ঘরে ছোট ছোট সন্তান আছে। ছোট ছোট বাচ্চাদের বাবাকে ছিনিয়ে নিও না। তারপর তারপর কি করলো? ছেড়ে দিল? নির্ঘাট মেরে ফেলেছে, তাই না দাদু? না, মারেনি। তবে এর চেয়ে বরং মেরে ফেললেই ভালো করতো। কি করেছিল দাদু? শিগগিরই বলো না। এরপর সেই পথ দিয়ে যাচ্ছিল আমাদের গাঁয়ে দুই ছোকরা। আমাদের চিৎকার শুনে তারা দুজন দৌড়ে এলো সেখানে। কার যেন হাতে একখানা লোহা ছিল, সেইটা ছুঁড়ে দিল সেই ভূতের দিকে। ভূতেরা লোহায় ভয় পায়। এরপর কোথায় যেন চোখের পলকে উধাও হয়ে গেল সে। আর তোমার বন্ধু, তার কি হলো? বেচারা যোগুটা পাগল হয়ে গেল। এরপর কয়েক বছর পর মারা গেল। আর বিনু ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল। শুনেছি তার নাতি নাতনিরা নাকি তাকে শহরে নিয়ে গিয়ে রাখছে এখন। জব্বর একখানা গল্প বললে দাদু, সারা জীবন মনে থাকবে। ঠিক বলেছিস, এর আগে এমন গল্প শুনিনি।